অল্টারনেট মাইন্ডস 18 এই চ্যানেলে স্টক মার্কেটের খোশমেজাজি আড্ডায় আবার একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সিরিজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা সেই সমস্ত মানুষজনের কাছে এই প্রতিবেদনটি নিয়ে এসেছি, যেই সমস্ত মানুষজন স্টক মার্কেট কী জিনিস মাথায় দেয় না খায় এই সেন্স বা আইডিয়ার থেকে অনেক দূরে আছেন, স্টক মার্কেটে নতুনভাবে আসতে চাইছেন, স্টক মার্কেট জানতে চাইছেন, তাদের জন্যই কিন্তু আজকে সন্ধ্যের এই আড্ডা। কয়েকটি কোশ্চেন আনসার হিসেবে আমরা এই সেশনটি রেখেছি। আমাদের এই সেশনটা অনেক কিছু ভাবনা চিন্তা করে প্রচুর মানুষের জন্য, আমরা সহজ সরল সাধারণ মানুষের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি। মেজরিটি লোকজন স্টক মার্কেটটা করে ওষুধের মতো। কীরকম? আমার মাথা ব্যথা হলো, আমি ওষুধ খেলাম, ওয়েল অ্যান্ড গুড। আমার পেটে ব্যথা হলো, আমি ওষুধ খেলাম, ভালো হয়ে গেল। স্টক মার্কেটটা রিয়েলিটির যে জায়গাটা, আমাদের যে কষ্টের জায়গাটা, সেখান থেকে বেরিয়ে আসার একটা উপাদান। ডেফিনেটলি অনেক কিছু ড্রব্যাকস, অনেক কিছু নেগেটিভ জিনিস আছে এর মধ্যে, কিন্তু নেগেটিভ জিনিসের মধ্যেও পজিটিভ জিনিস খুঁজে পাওয়ার যে অনুপ্রেরণা, যে চাহিদা, সেটাই কিন্তু আমাদের আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমরা প্রথমেই দেখে নেব যে প্রশ্নটা সবার কাছে সবসময় আসে, সেটা হলো স্টক মার্কেট কি খুব রিস্কি? দেখি একটু সহজ সরল কথা বলে আপনাকে একটু জিনিস বোঝাই। আপনি সকালে ঘুম থেকে উঠে কোলগেট দিয়ে দাঁত মাজছেন, ওকে, কিছুক্ষণ পরে ম্যাগি খেয়ে কোথাও কাজে যাচ্ছেন বা অফিস যাচ্ছেন, কোনো একটা ভালো বাটা বা অন্যান্য জুতো কোম্পানির জুতো পরে অফিস যাচ্ছেন, আপনি কোনো একটা গ্রিন এনার্জির বাসে করে বা গাড়িতে করে আপনি অফিসে যাচ্ছেন, কিংবা সন্ধ্যাবেলায় এসে যে টিভি বা এসির হাওয়াটাও বাড়িতে খাচ্ছেন, সেটারও হয়তো স্টক মার্কেটে এনলিস্টেড কোনো কোম্পানির এই রেফ্রিজারেটরের জল বলুন বা এসির হাওয়া বলুন। আপনি যে জিনিসগুলো প্রতিদিনের ব্যক্তিগত জীবনে ইউজ করেন, যাদেরকে আপনি ভরসা করেন, ব্যবসাটার কিছুটা কিন্তু তাদের প্রতিষ্ঠান বা তাদের ইনস্টিটিউশনে ইনভেস্ট করার মতো। আরও একটু সহজ সরল ভাষায় আপনাকে বলি, ধরুন এই মুহূর্তে দেশের সবথেকে বড় কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী রিলায়েন্স। আমি কোনো রকম রেকমেন্ডেশন করছি না, পুরো ভিডিওটি শুধুমাত্র জেনারেল এডুকেশনাল পারপাসের জন্যই ক্রিয়েট করা। আপনি রিলায়েন্স কোম্পানির সবাই নাম শুনেছে, কি করে না তেল উৎপাদন করে, তার সাথে সাথে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বড় একজন আমদানি করা ম্যাঙ্গো এক্সপোর্টার। আপনি জানেন রিলায়েন্স কোম্পানি খুব বড় কোম্পানি। ধরলাম রিলায়েন্স কোম্পানি 1000খানা শেয়ার মার্কেটে নিয়ে এলো। মার্কেটে 1000খানা কোম্পানি যখন শেয়ার নিয়ে আসার পরে একটা ভাগ আপনি কেনেন স্টক মার্কেটের থ্রু দিয়েই। তাহলে কি হলো না, আপনি রিলায়েন্স কোম্পানির 1000 ভাগ মালিকানার ভাগের মধ্যে 1 ভাগ আপনার কাছে পেলেন। এবার ধরুন রিলায়েন্স কোম্পানির এই যে কোম্পানি, আপনি কিন্তু স্টক মার্কেটে পয়সা লাগাচ্ছেন এরকম নয়, আপনি ব্যবসায় পয়সা লাগাচ্ছেন। কিভাবে? রিলায়েন্স কোম্পানিতে অনেক বড় বড় এমডি, সিইও, সমস্ত বড় বড় বিজনেস স্কুল থেকে পাস করা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর বলুন কিংবা সো কল্ড ইন্টেলেকচুয়াল ব্রেন বলুন, তারা কোম্পানির জন্য পরিশ্রম করছে দিন রাত, কোম্পানিটাকে কিসের জন্য? এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করলেন, সেই কোম্পানির এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কি আপনার, না রিলায়েন্স কোম্পানির মালিক এবং তার ইন্টেলেকচুয়াল ব্রেনের? ডেফিনেটলি তাদের, কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের।
তাহলে 1000 ভাগ মালিকানার মধ্যে 1 ভাগ আপনার। যদি 999 ভাগ তারা এগিয়ে নিয়ে যায়, তাহলে আপনারও 1 ভাগ আপনি এগিয়ে নিয়ে যাবেন। আপনি সারাদিন সহজ সরলভাবে ভাবুন, আপনি সারাদিন প্রচুর পরিশ্রম করছেন একটা কোম্পানিতে, তা সত্ত্বেও কিন্তু আপনি কোম্পানির মালিকানা পাচ্ছেন না, আপনি দিনের শেষে এমপ্লয়ি। কিন্তু এখানে আপনি কোম্পানির মালিকানা পাবেন। ব্যবসায়িক ভিত্তিতে ভাবুন। রিস্কির কথা বললে স্টক মার্কেটে ভুল পদক্ষেপ। আমি রিলায়েন্সের জায়গায় অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারতাম। কোম্পানিটা একদম ভুয়ো, খারাপ, বাজে, এরকম যদি কোম্পানি হয় তাহলে আমার সেখান থেকে লাভ আসবে না। কিন্তু আমি রিসার্চ করে যদি দেখি যে এই কোম্পানিটার পোটেনশিয়াল আছে, এই কোম্পানি গ্রোথ আসতে চলেছে পরবর্তীকালে, আমি যেই জিনিসগুলো বাড়িতে ইউজ করছি সেই সমস্ত মানে জিনিসপত্রের দাম বা জিনিসপত্রর ভ্যালুয়েশনসের কথা বলুন, আগামী দিনে আরও বাড়তে চলেছে, চাহিদা বাড়তে চলেছে, তাহলে সেই কোম্পানিও বাড়বে। সেই কোম্পানি বাড়লে তাদের সাথে আমিও গ্রো করব। কারা গ্রো করাবে? ওই কোম্পানির মালিক তাদের নিজেদের চাহিদা, বা প্রমোটাররা তাদের নিজেদের চাহিদার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাবে। স্টক মার্কেটে আপনি সবাই লাভ করব। তাহলে এত মানুষ ক্ষতি লস করে কি করে? সেবি বলছে 99% মানুষজন লস করে। লস তারাই করে যারা প্রপার রিসার্চ না করে স্টক মার্কেটে ইনভেস্ট করেন। এবং এই 99% লোকজনটা একটা কম শতাংশ নয়। তাহলে প্রফিট কারা করে? এই 99% লোকের পয়সা 100 জনে 1 বাড়ি বয়ে নিয়ে যায়। লাভের পোর্শনটা 99 জন মানুষের লোকসানের পয়সা আপনি নিয়ে যাচ্ছেন, সেটা তো কম নয়। রিস্কি তখনই যখন আপনি না জেনে জায়গাটায় ইনভেস্ট করবেন। পরের প্রশ্নে আসি, রিটার্ন। আপনি আপনার ধরুন সহজ সরল কথায় আপনি একটা ব্যবসা শুরু করলেন আজকে। স্টক মার্কেটটা আমরা ব্যবসা বলেই সবসময় ভাববো। আপনি একটা ব্যবসা শুরু করলেন, যে ব্যবসায় আপনার আজকে 5 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করলেন। অফিস ঘর আছে, তার মেনটেনেন্স আছে, সেখান থেকে ক্যারিং কস্ট আছে, এবং 5 লাখ টাকা দিয়ে আপনি শুরু করলেন। আপনি কি পরের মাসেই ভাবনা চিন্তা করেন যে 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা প্রফিট করবো আমি পরের মাসেই? নয়তো। প্রশ্নটা এখানেই। যদি আমি এত বড় ইনভেস্টমেন্ট, ধরুন 5 লাখ টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে পরের মাসে আমি 10 লাখ টাকা পাবো না, তাহলে মেজরিটি মানুষজন স্টক মার্কেটে কেন ভাবে আমি পরের মাসেই 100 টাকা দিয়ে 5 লাখ টাকা তুলে আনবো? এইটা রিয়েলিস্টিক রিটার্ন নয়। তাহলে রিয়েলিস্টিক রিটার্নটা কি? জিম সাইমন্স বলে একজন ব্যক্তি ছিলেন, যার সিএজিআর 66% এবং সেটা ওয়ার্ল্ড রেকর্ড আছে এই মুহূর্তে সিএজিআর এর নিরিখে। সিএজিআর মানে কি? আপনি যদি 100 টাকা নিয়ে ব্যবসা করেন, তাহলে আপনি 166 টাকার বেশি পরের বছর পাবেন না। যেটা এই মুহূর্তে জিম সাইমন অ্যাচিভ করেছে তার থেকে বেশি তো পাবেনই না। মানে 100 টাকা দিয়ে আপনি 66 টাকা প্রফিট ম্যাক্সিমাম এখনো পর্যন্ত জিম সাইমন করতে পেরেছিল। আপনি সে জায়গায় পৌঁছতে পারবেন কি না পারবেন সেটা অনেক পরের ব্যাপার। আমরা স্টক মার্কেটে মোটামুটি সিএজিআর ক্যালকুলেট করে বলি যে 2-3% ইজ মোর দেন এনাফ। মানে কি, বছরে 25 থেকে 36% ইজ মোর দেন এনাফ। এবং আপনার কাছে যদি ঠিক মেটেরিয়াল থাকে, ঠিক এডুকেশন থাকে, ঠিক ওয়ে অফ ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি কিন্তু জানবেন যে অ্যাকচুয়াল রিটার্নটা কি। তাহলে এই যে বলে যে 4 দিনে সবাই টাকা ডবল কিংবা 1 মাসে 10 গুণ, এগুলো সমস্ত ভাওতার মধ্যে পা দেবেন না। সেবি বলে যে ওয়াইজ ইনভেস্টার হন, এবং এই যে সমস্ত ট্র্যাপগুলো আছে, ট্র্যাপে কিন্তু ফাঁদে পা দেবেন না, একদমই না। যেখানে আপনাকে লং টার্মে মিউচুয়াল ফান্ড 15%, 16% বা 20% রিটার্ন দেয়, আপনি আশা করেন কি করে একজন ব্যক্তি আপনাকে এত টাকা প্রফিট করিয়ে দিতে পারবে? এই জিনিসগুলো কিন্তু ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে। 3 নম্বর প্রশ্ন, স্টার্ট মানি। কত টাকা দিয়ে আমি স্টক মার্কেট শুরু করতে পারি? দেখুন, আপনি যদি মিউচুয়াল ফান্ডের কথা বলেন, 500 টাকা দিয়ে শুরু করতে পারেন, 100 টাকা দিয়ে শুরু করতে পারেন। তবে স্টক মার্কেটে শুরু করতে গেলে 1000 টাকা দিয়ে শুরু করাটাই বেটার। এবং আজকালকার যুগে 1000 টাকা অনেকেই পায়। এবং 1000 টাকা আপনি যদি 25%, আমি যেটা বললাম অ্যানুয়াল রিটার্নের কথা ভাবেন, তাহলে 10 বছরে টাকা 10 গুণ হয়। অর্থাৎ এই 1000 টাকাটা 10 বছর পরে 10,000 টাকা হবে, যদি আপনি এই 1000 টাকাটাই রাখেন। এবং
সমস্ত বড় বড় ওয়াইজ ইনভেস্টররা বলেন আপনি প্রতিবারে যখন টাকা ইনভেস্ট করবেন কিছু 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 করে টাকা বাড়াতে থাকুন। ওকে, পরের প্রশ্ন কি, হাউ টু ট্রেড, ট্রেডটা করবো কিভাবে, কার মাধ্যমে করব? আজকালকার যুগে, অনলাইনের যুগে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মস আছে, আমি কোনো প্ল্যাটফর্মসের নাম নিচ্ছি না। আপনাদের প্যান কার্ড, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনাদের যদি আধার কার্ড থাকে তাহলেই আপনি ডিম্যাট অ্যাকাউন্ট যে কোনো ব্রোকারের সাথে খুলতে পারেন। কোনো রকম রেকমেন্ডেশনস বারবার করে বলছি নয়, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। আমরা এই গোটা ভিডিওটি আপনাদের শুধুমাত্র মানে সত্যি কথা বলতে আপনাদের সুবিধার্থে, আপনাদের এডুকেশনের জন্য, আপনাদের স্টক মার্কেটে আপনারা যাতে পয়সা হারিয়ে না ফেলেন সেই জন্যই কিন্তু ক্রিয়েট করা। আমাদের আর কিন্তু কোনো বলতে পারেন এর পিছনে আর কিন্তু কোনো উদ্দেশ্য নেই, আপনাদের কমন ইন্টারেস্ট প্রোটেক্ট করাই জন্যই কিন্তু আমরা। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু ট্রেড করতে পারেন। পরের প্রশ্ন, গ্যাম্বলিং। বারবার বললাম, আপনার কাছে প্রপার জ্ঞান যদি না থাকে, আপনার কাছে যদি রিস্ক ম্যানেজমেন্ট না থাকে, আপনি যদি টাইম দিতে না পারেন, আপনি যদি পরিশ্রম না করেন, তাহলে এটা আপনার কাছে গ্যাম্বল। যদি এইরকম মানসিকতা থাকে যে আমি আজকে এসে কালকে 10 গুণ টাকা ইনকাম করে নেবো স্টক মার্কেট থেকে, তাহলে আমি হাত জড়ো করে বলছি স্টক মার্কেটে আসবেন না। তার থেকে বেটার লটারির টিকিট কেটে নেওয়া। কেন এই কথাটা বললাম? আমরা রিসেন্ট প্রতিদিন দেখতে পাই এবং সেবি বলছে প্রতি 10 জন ইনভেস্টরদের মধ্যে 9 জন লস করে। আপনার পরিশ্রমের টাকা, বারবার করে আপনাদের বলছি, আপনার পরিশ্রমের টাকা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে যোগাযোগ করার পরেই আপনি ইনভেস্ট করুন। যে কারুর কথা শুনে নয়, কারুর কথা আপনাকে শুনতে হবে না। আপনি আপনার রেজিস্টার্ড যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইসার তার সাথে যোগাযোগ করার পরে এই টাকা ইনভেস্ট করবেন। আরও একটা কথা বলে রাখি, যদি এটা সত্যিকারের গ্যাম্বলিং হতো তাহলে বছরের পর বছর এই যাদের নাম আমরা শুনি, রাধাকৃষ্ণ দামানি, রাকেশ ঝুনঝুনওয়ালা, যাদের নাম আমরা বড় বড় মানুষজনের নাম শুনি, তারা বছরের বছর কনসিস্টেন্টলি কিভাবে প্রফিট করলো। বা ওয়ারেন বাফের কথা বলছেন, ওয়ারেন বাফের CAGR আপনি যদি গুগলে গিয়ে দেখেন এটা প্রায় 20%-এর কাছাকাছি, 20%-এর থেকে বেশি নয়। আমরা 15-20% যদি ধরি তাহলেও কিন্তু আমরা ওয়ারেন বাফের সঙ্গে টেক্কা দিতে পারবো, মানসিকভাবে অ্যাটলিস্ট। পরের প্রশ্ন, অনেকে আমাদের প্রশ্ন করেন যে আমি তো কোনো রকম ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়, আমার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই বা কিছুই নলেজ নেই, তাহলে কি আমি স্টক মার্কেট করতে পারবো? দেখুন, সহজ সরল কথায় বলতে স্টক মার্কেটটা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, এখানে প্রপার নলেজ দরকার শেখার জন্য। আপনি আপনার সময়, সুযোগ, ভাষা, ল্যাঙ্গুয়েজ সমস্ত অনুযায়ী আপনি প্রপার সেটআপ, প্রপার যাদের ওয়েতে যারা শেখায় তাদের কাছে আপনি স্টক মার্কেট শিখতে পারেন। কিন্তু বারবার বলছি, স্টক মার্কেট শিখবেন কিন্তু কারোর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করবেন না, কারোর কাছ থেকে রেকমেন্ডেশনস নেবেন না, কারোর কাছ থেকে কল টিপস এ সমস্ত নিয়ে স্টক মার্কেট কিন্তু একদমই নয়। এবং যেটা কথায় আমরা ছিলাম নন ফিন্যান্স ব্যাকগ্রাউন্ড, আমিও একজন নন ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডের লোক, আমিও কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করে এই রকম রিটার্ন যেটা আপনাদের বললাম সেই রকম রিটার্ন আমি কিন্তু জেনারেট করতে পারি। সুতরাং ফিনান্স ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি স্টক মার্কেট করতে পারবেন এইরকম ব্যাপারটা কিন্তু নয়। তাহলে পরের প্রশ্ন আসে, আপনি শিখবেন কি করে বা কোথায় থেকে শিখবেন? দেখুন, আপনি সেই সমস্ত মানুষকে কাছ থেকে শিখতে পারেন যারা বছরের পর বছর স্টক মার্কেটে দিয়েছে এবং স্টক মার্কেটে প্রফিটেবল ট্রেডার। মেজরিটি মানুষ আজকালকার যুগে মেজরিটি মানুষ লস করে। যারা বলে আমি আপনাদের খুব ভালো শিখিয়ে দেবো বা প্রফিট করে দেবো, তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট করতে পারে না, তারা লস মেকিং। নিজেরা যদি লস করে আপনাকে শেখাবে কি? সুতরাং আপনি যাদের কাছ থেকে, এমন মানুষের কাছ থেকে যাদের কাছে শুনছেন যে কোনো একটা ইনস্টিটিউট বলুন, কোনো একটা জায়গা বলুন ভালো শেখাচ্ছে বা মানুষজন প্রফিট করছে, যদি এই রকম রেকমেন্ডেশন পান তবেই শিখুন, কোনো রকম প্রলোভনে পা দিয়ে কিন্তু নয়। আচ্ছা, শেয়ার প্রাইস বাড়ে কমে কিভাবে, এটা অনেকের প্রশ্ন। আপনি যখন বাজারে যান
মাছ বা মাংসের দাম প্রতিদিন কি একই থাকে? থাকে না তো। ঠিক সেভাবেই শেয়ারের দাম ওঠানামা করে। কেন ওঠানামা করে? আজকে ধরুন আমি আজকে যখন বসে ভিডিওটি ক্রিয়েট করছি, কালকে রাত্রিবেলা রিলায়েন্স কোম্পানি রেজাল্ট বেরিয়েছে, কোয়ার্টারলি রেজাল্ট। আজকে রিলায়েন্স কোম্পানি প্রায় 2.8% আপ। যদি কোনো কোম্পানির রেজাল্ট ভালো হয়, মানুষজন তার প্রতি আস্থা বাড়ায়, তার ডিমান্ড বাড়ে। ডিমান্ড, টোটাল শেয়ারের সংখ্যা কিন্তু সীমিত। কেউ বিক্রি করলে কেউ কিনতে পারবে। তাহলে মার্কেটে যদি কোনো একটা জিনিসের ডিমান্ড থাকে, তার দাম বাড়বে। যেমন ধরুন, সহজ সরল কথায় একটু বলি, আপনি যদি শীতকালে মানে ধরুন আপনি উত্তরাখণ্ডে, আমি জানি আপেল হয়, উত্তরাখণ্ড হিমাচলে আপেল হয়। উত্তরাখণ্ড হিমাচলে আপেলের দাম সস্তা না এখানে সস্তা? ওখানে সস্তা হবে। তাহলে এখানে আনতে গিয়ে ট্রান্সপোর্ট কস্ট বা অন্যান্য জিনিস পড়ছে বলে, ডিমান্ড বাড়ছে বলে, সাপ্লাই কম থাকছে বলে দাম বাড়বে। যে শেয়ারের দাম বা ডিমান্ড বাড়ে সেই শেয়ারের এলটিপি বা দাম বাড়ে। যে শেয়ারের ডিমান্ড কমে তার দাম কমে। এভাবেই কিন্তু ভ্যারি করে মার্কেটে শেয়ারের দাম। আপনি একটা জায়গায় কেনার পরে যদি কোম্পানি ভালো রেজাল্ট করে বা ভালো প্রফিট করে, পরে সে তার ডিমান্ড বাড়ে এবং শেয়ারের দামটাও আস্তে আস্তে বাড়তে থাকে, এবং যেটুকু আপনার দাম থেকে যতটা বেশি বাড়ে ততটাই কিন্তু আপনার প্রফিট। লাস্ট কোশ্চেন, কেরিয়ার দু রকম হয়। আপনি কি রিসার্চ অ্যানালিস্ট হতে চান? তাহলে আপনাকে সেবি বলতে পারেন বা এনআইএসএম এর বিভিন্ন ক্যাটাগরির এক্সাম দিয়ে আপনাকে ক্লিয়ার করতে হবে। মডিউলস আছে, এনআইএসএম এর মডিউলস আছে, সেবির অনেকগুলো মডিউলস আছে, যার মধ্যে রিসার্চ অ্যানালিস্ট বা অন্যান্য কিছু আছে। তো অনেক কিছু আছে এর মধ্যে। আপনি যদি সেইগুলো হতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি পরীক্ষা দিয়ে আসতে হবে। আর যদি বলেন আপনি ফুল টাইম ট্রেডার হতে চান, তাহলে কয়েকটা নিয়ম মানতে হবে। কি নিয়ম? আপনি যদি ফুল টাইম ট্রেডার হতে চান, নিজে এই মুহূর্তে যা কাজ করছেন সেটা ছেড়ে, তাহলে 5টা জিনিস আপনাকে থাকতে হবে। কি কি? 1 নম্বর, আপনার টার্ম ইন্স্যুরেন্স থাকতে হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, আপনি যা ইনকাম করেন প্রতি মাসে তার 6 গুণ এমার্জেন্সি ফান্ড আপনার কাছে থাকতে হবে। 4 নম্বর, আপনি যা প্রতি মাসে আপনার খরচা তার 50 টাইমস অর্থাৎ 50 গুণ যেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে থাকে, তবে গিয়ে আপনি মোটামুটি ওই রেঞ্জ হিসেব করে ওই অ্যামাউন্ট আপনি প্রতি মাসে এক্সপেন্ডিচার হিসেবে ফুল টাইম ট্রেডার হতে পারেন। আর 5 নম্বর কথা, যেটা আমার মত, যে এক্সিস্টিং কাজটা আপনি করছেন না, অনেক কষ্ট হলেও ছাড়বেন না। কেন বলুন তো? ট্রেডিং, সত্যি কথা বলতে আমরা যতটা লোভনীয় বলে মনে হয়, এর পিছনে কালো সত্যটা একটু অন্যরকম। এমন কিছু টাইম পিরিয়ড আছে যখন 5 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত কোনো রিটার্ন থাকে না, এবং ধারের টাকায় কখনোই ট্রেড করবেন না। আপনার নিজের যে টাকা আছে সেই টাকাতেই কিন্তু ট্রেড করবেন। সুতরাং আপনাকে যদি ফুল টাইম ট্রেডার হতে হয় তাহলে এই নিয়মকানুনগুলো কিন্তু মানতে হবে। এই 10টা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আমরা এসেছিলাম। আমাদের ভিডিও কেমন লাগলো? আমরা কি আপনার লাইফে কোনো রকমভাবে ভ্যালু অ্যাড করতে পারলাম? যদি ভ্যালু অ্যাড করতে পারি, তাহলেই আমাদের এই ভিডিও ক্রিয়েট করার সার্থকতা। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের বিদায় দিন। নমস্কার।